সেকেন্ড বেঞ্চের সৌমিলি রায়, উঠে এসো, তোমার সঙ্গে আমার পার্সোনাল কিছু কথা আছে। জিওগ্রাফির সব স্টুডেন্টের চোখ সৌমিলির দিকে। অরুণাভ চৌধুরী এমনিতেই এতটাই রাশভারী যে ক্লাসের কোনো স্টুডেন্টের সাহস নেই তার ক্লাসে কোনো কথা বলে। সৌমিলির চোখেও ভয়ের ছায়া, অজানা আতঙ্ক ওর মনের ভেতরে। অরুণাভ চৌধুরীর বয়স বছর 54, রিজু মেরুদণ্ড, গায়ের রং শ্যামলা, লম্বায় প্রায় 6 ফিটের কাছাকাছি। প্রয়োজনের অতিরিক্ত একটা কথাও তার মুখ দিয়ে বেরোয় না। সেই স্যার কিনা ভর্তি ক্লাস ছেলে মেয়ের সামনে সৌমিলিকেই ডাকলো, তাও আবার পার্সোনাল কথা আছে বলে। ক্লাসের সবচেয়ে পড়ুয়া দীপ্তকর নামের ছেলেটা আর চোখে তাকিয়ে বলল, স্যারকে কি করে ম্যানেজ করলি রে? স্যার কি তোকে এক্সট্রা নোট দেবার জন্য ডাকলো? অলরেডি ফিসফাস শুরু হয়ে গেছে, মেয়েদের বস সুবিধাই আলাদা। সৌমিলি ভয়ে ভয়ে বলল, আমি ঠিক জানি না, আমি স্যারকে পার্সোনালি চিনি না রে। এই প্রথম স্যার আমায় ডেকে পাঠালেন। তাছাড়া এই স্যারের ক্লাসও তো আমরা বেশি দিন করছি না, বড় জোর দিন 15 হবে। সৌমিলি এমনিতেই একটু ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে। এবারে বোধহয় আর রেজাল্টটা ততটা ভালো হবে না। তাছাড়া নৈরিতের সাথে সম্পর্কটা আর বাড়িতে চেপে রাখার উপায় নেই। বাড়িতে বিয়ের যোগাযোগ করতে ব্যস্ত, তাই কদিন ধরেই একটু উতলা হয়ে আছে সৌমিলি। নৈরিত বলেছে আর মাত্র 5 মাস অপেক্ষা করতে। ও ফিরেই সৌমিলির বাড়িতে যাবে বিয়ের কথা বলতে। এই কটা দিন চুপচাপ থাকতেই হবে, আর ফাইনাল এক্সামের রেজাল্টটা ভালো করতেই হবে। ক্লাসে সবার সামনে দিয়েই অরুণাভ স্যারের রুমের দিকে এগোলো সৌমিলি। আধ ঘন্টা পরে ফিরে এলো। মুখটা থমথম করছে, ওর ফর্সা গাল দুটো লালচে হয়ে গেছে। বন্ধুরা ওকে ঘিরে ধরে জিজ্ঞেস করলো, কী রে সৌমিলি, কি হলো? ইদানিং প্রফেসরদের ইভটিজিংয়ের ঘটনাও শোনা যাচ্ছে। 54 বছরের প্রবীণ প্রফেসর কি তবে একলা ঘরের মধ্যে ডেকে সৌমিলিকে ফিজিক্যালি হ্যারাস করলো? কাবেরী বলল, সবই সম্ভব বুঝলি, হঠাৎ করে কারণ ছাড়া উনি সৌমিলিকেই বা ডাকলেন কেন? সবাই সৌমিলিকে অনেকগুলো প্রশ্ন করেই চলেছে। সৌমিলি উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। ঠোঁটটা সামান্য ফাঁক করে একটা কথারও প্রতিবাদ করছে না। কাবেরী আস্তে আস্তে সৌমিলির মাথায় হাত রেখে বলল, চিন্তা করিস না, আমরা সবাই আছি তোর সঙ্গে। ক্লাস শুদ্ধ সবাই সাক্ষী আছে যে প্রফেসর অরুণাভ চৌধুরী তোকে একলা ডেকে নিয়ে গিয়েছিলেন নিজের কেবিনে। তুই শুধু বল তোর কোথায় কোথায় হাত দিয়েছেন উনি, তারপর দেখ ইউনিয়নকে সঙ্গে নিয়ে আমরা কি কি স্টেপ নিতে পারি। সৌমিলি ঠান্ডা গলায় বলল, উনি ওরকম কিচ্ছু করেননি আমার সাথে। তোরা প্লিজ চিন্তা করিস না, আমি পারফেক্টলি অল রাইট। দীপ্তকর ফিস করে বলল, বরং স্যার আদর করে তোকে বোধহয় 3rd পেপারের কোশ্চেন বলে দিয়েছেন, তাই না রে? কি কপাল করেছিস মাইরি, আমরা পড়ে পড়ে মরছি আর তুই। সৌমিলি এমনিতেই একটু চুপচাপ, আর 5 জনের মতো মিশুকে নয়। বন্ধু বান্ধবের ব্যাপারেও ও ভীষণ চুজি, তাই ইউনিভার্সিটি এসেও খুব বেশি বন্ধু ওর হয়ে ওঠেনি। কাবেরী বিদিশাও বলল, সে সুন্দরীর বিচারে হলে তো ক্লাসের মধ্যে সব থেকে মিষ্টি দেখতে নন্দিনীকে, তাহলে নন্দিনীকে বাদ দিয়ে সৌমিলিকে কেন? অসহ্য লাগছিল সৌমিলির এসব নোংরা আলোচনা। অরুণাভ চৌধুরী মানুষটা যে এতটা নিষ্ঠুর সেটা ধারণা ছিল না সৌমিলির। রাজভারী প্রফেসর বলে পরিচিত ঠিকই, কিন্তু আজ ওনার যে রূপ সৌমিলি দেখলো সেটাকে নিষ্ঠুরতা ছাড়া আর কী বা বলতে পারে। সব থেকে কষ্ট হচ্ছে এটা ভেবে যে অরুণাভ চৌধুরীর এই কথাগুলো ও কারুর সঙ্গে শেয়ারও করতে পারছে না। বুকের ভিতর তোলপাড় হচ্ছে। তার মধ্যে ক্লাসে কে বেশি সুন্দর সেটা নিয়ে আলোচনায় আরও বিরক্তি লাগছিল সৌমিলির। পরের ক্লাসটা না করেই শান্তিনিকেতনী ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বাইরে বেরিয়ে এলো ও। কাবেরী বিদিশাদের মনে অহেতুক একরাশ প্রশ্নের জন্ম নিল সৌমিলিকে কেন্দ্র করে। সৌমিলি খুবই সাধারণ পরিবারের মেয়ে, বাবা আধা সরকারি অফিসের কেরানি। সৌমিলি দিদির 12 পাস করার সাথে সাথেই বিয়ে হয়ে গিয়েছিল। এখন দিদির ছেলের ক্লাস 3 হলো। সে তুলনায় সৌমিলি অনেকটা স্বাধীনতা পেয়েছে। কলেজ ছেড়ে ইউনিভার্সিটির দুয়ার পর্যন্ত পৌঁছতে পেরেছে, এটাই অনেক। কিন্তু মা উঠে পড়ে লেগেছে সামনের বছরের মধ্যে ওর বিয়ে দেবার জন্য। মা চাকরির নাম শুনলেই বলে, যা করবি বিয়ের পর, আমাদের দায়িত্ব ভালো ঘর দেখে বিয়ে দেওয়া, ব্যাস। এর মধ্যে কি করে যে নৈরিত আর ওর সম্পর্কের কথাটা মাকে বলবে
তাই তো বুঝতে পারছে না। মেয়ে প্রেম করছে জানলে আর তো রক্ষে রাখবে না, এক্ষুনি পড়াশুনো ছাড়িয়ে দিয়ে বাড়িতে বসিয়ে রাখবে। ওর বাবা মা দিদি সবাই প্রেমের বিরোধী। তবুও সৌমিলি প্রেমে পড়েছিল। প্রেম তো কাউকে বলে কয়ে আসে না, হঠাৎ কাল বৈশাখী ঝড়ের মতোই আসে, আর তারপর মনের সব কটা দুয়ার খুলে দিয়ে ভেঙে চুরমার করে দেয় সব প্রতিজ্ঞা। তেমনি কলেজ ফেস্টের দিন আচমকা পরিচয় হয়েছিল নৈরিতের সাথে। সেকেন্ড ইয়ারের মুখচোরা সৌমিলি স্টেজের এক কোণে দাঁড়িয়ে দেখছিল এখনকার ছেলেমেয়েরা ঠিক কী লেভেলের স্মার্ট হয়, কি সুন্দরভাবে এনজয় করছে কলেজের দিনগুলো। হঠাৎই কানের কাছে কেউ একজন ফিস ফিস করে বলেছিল, হাসতে ইচ্ছে করছে না? হাসলে কিন্তু তোমাকে বেশ মিষ্টি লাগবে। ব্যান্ডের মিউজিকের সাথে কলেজের সবাই যখন উত্তাল নাচতে ব্যস্ত, সৌমিলি দলছুট হয়ে একলা দাঁড়িয়েছিল নিজের মতো। ও কিছু বলার আগেই ছেলেটা বলল, আজকাল তো মেয়েদের লজ্জা পেতে দেখাই যায় না। বহুদিন পরে লাজুক শব্দটাকে আবার খুঁজে পেলাম তোমার চোখে। সৌমিলির দিকে নিজের হাতটা বাড়িয়ে ছেলেটা বলেছিল, আমি নৈরিত দত্ত, এক্স স্টুডেন্ট, সবে কলেজ ছেড়েছি, তাই এখনও মায়া কাটিয়ে উঠতে পারিনি। এই জন্যই ফেস্টের দিন হাজির হয়ে গেলাম সব কাজ ফেলে। সৌমিলি কথা খুঁজছিল, কিন্তু ঠিক কী বলবে সেটাই বুঝতে পারছিল না। নৈরিত বলল, যদি অসুবিধা না থাকে তো তোমার নামটা জানতে পারি কি? সৌমিলি রায়, সেকেন্ড ইয়ার, জিওগ্রাফি অনার্স। নৈরিত হাসি মুখে বলল, ফ্রেশার মনে করেছিলাম। ওর বলার ধরনে হেসে ফেলেছিল সৌমিলি। ওর হাসির দিকে তাকিয়ে নৈরিত বলল, এই হাসিটা সবসময় থাকুক না ঠোঁটের আগায়, বেশ লাগছে কিন্তু। সৌমিলি চোখ নামিয়ে নিয়েছিল। নৈরিত নিজের চুলগুলো আঙুল দিয়ে এলোমেলো করে বলেছিল, ঠোঁটে এই হাসিটা আর চোখের পাতার এই লজ্জাটুকু অপূর্ব। সৌমিলির সমস্ত সত্তা কেমন যেন অবশ হয়ে এসেছিল। স্টেজের উত্তাল গানের শব্দকে ছাপিয়ে নিজের হৃৎপিণ্ডের ধুকপুক আওয়াজটা শুনতে পাচ্ছিল। তার চোখের সারল্য আবিষ্ট করে ফেলেছিল সৌমিলিকে। নিজেকে একটু গুছিয়ে নিয়ে সৌমিলি বলেছিল, আমি চললাম। নৈরিত পেছন পিছন আরও কয়েক পা হেঁটে এসে বলেছিল, যদি নাইট ল্যাম্প জ্বলা রাতে একলা ঘরে নিশ্চিন্ত অবসরে আমার মুখটা একবারও মনে পড়ে, তাহলে এই নম্বরে প্লিজ একটা কল করো। তাহলে আমিও লাভ অ্যান্ড ফার্স্ট সাইটে বিশ্বাস করতে শুরু করব। আর যদি সত্যিই কোনো দিন তোমার কোনো একলা থাকার মুহূর্তেও আমি না আসি, তাহলে নম্বরটা ডিলিট করে দিও নিশ্চিন্তে। আজকে সন্ধ্যের এই আধ ঘন্টা আমি লুকিয়ে ফেলবো আমার স্মৃতির ঘরে। সৌমিলি থমকে দাঁড়িয়ে নিজের ফোনে লোড করেছিল নৈরিত দত্তের ফোন নাম্বারটা। না, নৈরিত চায়নি সৌমিলির ফোন নাম্বার। শুধু একটা ক্ষীণ আশার ওপরে ভরসা করেই নিজের নম্বর দিয়ে ফিরে গিয়েছিল ও। সৌমিলির বহুবার ইচ্ছে করেছিল নৈরিতকে কল করতে, বার কয়েক নম্বরটা ডায়াল করতেও গিয়েছিল, কিন্তু তারপর জোর করে নিজের ইচ্ছের ঘরে বড় তালাটা ঝুলিয়ে দিয়েছিল। সৌমিলি জানতো ওর বাবা মা প্রেমের বিয়ে কিছুতেই মেনে নেবে না। মায়ের মুখে একটা কথা ছোট থেকেই সৌমিলি শুনে এসেছে, মধ্যবিত্তের একটা জিনিসই আছে, সেটা হলো সম্মান। আত্মীয় স্বজনদের কাছে আমাদের মাথা হেঁট করে দিও না তোমরা দুই বোন। সৌমিলি ঠিক বুঝতে পারেনি ভালোবেসে বিয়ে করলে সম্মানহানির ভয় কিসের। শুধু জানতো মা মেনে নেবে না, তাই নৈরিতের সাথে আর যোগাযোগ করেনি ও। মুহূর্তের ভালো লাগার মৃত্যু ঘটিয়েছিল নিজের হাতেই। দিন এগোচ্ছিল নিজের ছন্দে। নৈরিতের স্মৃতি যখন প্রায় ফিকে হয়ে গিয়েছিল সৌমিলির মনে, তখনই হঠাৎ টিভির খবরে ভেসে উঠেছিল ওই পরিচিত চোখ দুটো। কিন্তু সেই কলেজ ফেস্টের সন্ধে ছেলেটার চোখে ছিল সারল্য, আর আজকের টিভির খবরে দেখা ছেলেটার চোখে রয়েছে ঘৃণা আর প্রতিশোধের আগুন। অবাক হয়ে তাকিয়েছিল সৌমিলি। টিভির পর্দায় স্পষ্ট হয়েছিল নৈরিতের মুখটা। নৈরিত কেটে কেটে বলছে, আমার বাবা মেজর জেনারেল নিশান দত্ত, কাশ্মীর ফ্রন্টে ছিলেন গত 4 বছর। গত পরশু আমার বাবার বার্থডে ছিল। আমি আর মা ওই দিন সকালে বাবাকে বার্থডে উইশও করেছি। তারপর মধ্যরাতের দিকে খবর পেলাম অতর্কিতে জঙ্গি হানায় যে 30 জন মারা গেছেন তাদের মধ্যে আমার বাবাও ছিলেন। জঙ্গিরা ইন্ডিয়ান আর্মির ক্যাম্পের ভেতরে রাতের অন্ধকারে আক্রমণ করেছিল। নিহতদের লিস্টে বাবার নাম রয়েছে। আর বাবার ঘড়িটা দেখে আমি চিনতে পেরেছি, কারণ ওই ঘড়িটা আমিই বাবাকে গিফট করেছিলাম। বাবার শরীরের কোনো অংশই আর অবশিষ্ট ছিল না।
কফিনবন্দি ওই ছিন্ন ভিন্ন শরীরটা বোধ হয় আমার বাবার। মিডিয়ার ভদ্রলোক প্রশ্ন করলেন, এভাবে বাবাকে হঠাৎ হারিয়ে কেমন লাগছে? নৈরিতের চোখে ব্যঙ্গ, ভারী স্বরে বলল, নিজের বাবাকে না হারালে আপনি বুঝবেন কেমন করে কেমন লাগছে? মিডিয়ার ভদ্রলোক বললেন, সরকার তো নিহতদের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করবে কথা দিয়েছে। কথাটা শেষ করতে না দিয়েই নৈরিত বলল, আমি আর্মি জয়েন করতে চাই, কাশ্মীর ফ্রন্টে যেতে চাই। নৈরিতের চোখ দুটো রক্তাভ মরুভূমির মতো শুকনো, ভয়ে বুকের ভিতরটা কেঁপে উঠেছিল সৌমিলির। কাঁপা হাতে ফোনটা করেই ফেলেছিল নৈরিতকে। অস্ফুট গলায় বলেছিল, প্লিজ আর্মিতে জয়েন করো না, আমি ভালোবাসি তোমায়। নৈরিত একটুক্ষণ চুপ করে থেকে বলেছিল, আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে সৌমিলি, আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। সৌমিলি দুর্বল গলায় বলেছিল, আর তোমার মা? তিনি তো সদ্য স্বামী হারিয়েছেন, এরপরেও কি তোমার উচিত আর্মি জয়েন করা? নৈরিত নির্লিপ্ত গলায় বলল, আমার মাই আমায় আর্মি জয়েন করতে বলেছেন। সৌমিলি দীর্ঘশ্বাসটা গোপন না করেই বলল, আজ বিকেলে একবার দেখা করতে চাই। নৈরিত বলল, আমার সাথে নিজের জীবনটা আর জড়িও না সৌমিলি, আমি ক্ষণস্থায়ী। আজ মায়ের কান্না দেখছি বলেই তোমায় বারণ করছি। সৌমিলি শান্ত স্বরে বলেছিল, কোথায় দেখা করব সেটা বলো। অস্তগামী সূর্যের আলোয় বেশ কিছুক্ষণ শান্ত ধীর গঙ্গার সামনে বসেছিল দুজনে। সৌমিলি বলেছিল, নৈরিত আর একবার ভাবলে হয় না? নৈরিত অবসন্ন হেসে বলেছিল, আমি জবের জন্য অ্যাপ্লাই করে দিয়েছি, সরকার বিষয়টা দেখছে। আসলে শহীদ শব্দের ভার অনেক, তাই হয়তো শহীদের ছেলে হিসেবে আমাকে দেওয়া হবে জবটা। আশা করছি খুব তাড়াতাড়ি জয়েন করতে পারবো। কাল ভোর থেকেই ট্রেনিংয়ে যাব। কাছেই একজন এক্স আর্মি অফিসার ট্রেনিং দেন শুনলাম। সৌমিলি নৈরিতের একটা হাত জড়িয়ে ধরে বলল, আমিও যাব তোমার সাথে। নৈরিত একটু অবাক চোখে তাকিয়ে বলল, কোথায় যাবে তুমি? সৌমিলি মাথা নিচু করে বলল, তোমার সাথে ট্রেনিংয়ে। নৈরিতের শুকনো চোখে জলের ধারা, ঠোঁটের কোণে বাবা হারানোর কষ্ট। সৌমিলির দিকে তাকিয়ে বলল, পাগলি, তুমি ওসব পারবে না। সৌমিলি লাজুক চোখে বলল, তুমি পারলে আমিও পারবো। সূর্যটা গঙ্গার শেষ প্রান্তে গিয়ে টুপ করে ডুব দিল। লালচে আলোয় সৌমিলি বলল, ভালোবাসি। নৈরিত ক্লান্ত হেসে বলল, বেশো না, হারানোর কষ্ট হবে। সৌমিলি বরফ শীতল গলায় বলল, না বাসলেও কষ্ট পাবো। নৈরিতের সাথে সপ্তাহে 3 দিন সৌমিলিও যাচ্ছিল ট্রেনিংয়ে। এক্স আর্মির ভদ্রলোক বালির বস্তা নৈরিতের কোমরে বেঁধে দিয়ে বলতো, ছোট। সৌমিলিও চেষ্টা করত, কিন্তু কিছুতেই পারত না, হাঁপিয়ে যেত। মনে মনে ভাবত, নৈরিতের মিডিয়াকে বলা ওই কথাটা, আপনি তো বাবাকে অতর্কিতে হারাননি, তাই আপনি কি করে বুঝবেন বাবা হারালে কেমন লাগে? নৈরিতের ক্লান্তি নেই, সে যেন জিততে এসেছে। সৌমিলির মুখের সামনে জলের বোতল ধরলেও বলতো, সরিয়ে নাও সৌমিলি, আমাকে দুর্বল করে দিও না। যত দিন যাচ্ছিল সৌমিলি ততই ভালোবাসছিল নৈরিতকে। চোখের সামনে দেখছিল ওর কৃচ্ছ সাধন, দেখছিল একজন পূজারীকে যে দেশের জন্য নিজেকে বলি দেবে বলেই যত্ন করে শেষ করে দিচ্ছিল নিজের সূক্ষ্ম অনুভূতিগুলোকে। মাস কয়েক পরে হঠাৎই একদিন বিকেলে ফোন করে আনন্দের গলায় নৈরিত জানালো, সৌমিলি, আমি সিআরপিএফ জয়েন করছি, 7 দিনের মধ্যে চলে যেতে হবে। কয়েক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল সৌমিলির স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস। একটা শীতল স্রোত নেমে গিয়েছিল ওর সিট দাঁড়া দিয়ে। আচমকা হারিয়ে ফেলার ভয়টা গলা চেপে ধরেছিল ওর। কোনো মতে হাঁসফাঁস করতে করতে বলেছিল, মাত্র 7 দিন। নৈরিত বলেছিল, ফিরে আসবো, অপেক্ষা করো, অন্য কারুর হয়ে যেও না যেন। সৌমিলি দম বন্ধ করে বলেছিল, জয় হিন্দ, কথা দিলাম তোমারই থাকবো। নৈরিত চলে গিয়েছিল। ফোনের সিগন্যাল পেলে কথা বলতো, তবে বেশিরভাগ সময়ই সৌমিলি কল করলেই নট রিচেবল টোন শুনে শুনে অভ্যস্ত হয়ে গিয়েছিল। ওখানে নাকি বেশিরভাগ সময় ফোনের সিগন্যাল থাকে না। তারপর থেকেই প্রহর গুনতে শুরু করত। বিভিন্ন খবরের হেডলাইনে দেখত, কোনো জঙ্গিহানার খবর নেই তো। আবার 4 দিন পর নতুন করে সূর্য উঠত সৌমিলির জীবনে। নৈরিত ফোন করেই বলতো, পাগলি, টেনশন করছিলে? আরে কাল আমরা যেখানে গিয়েছিলাম সেখানে রাস্তা বলে কিছুই ছিল না, আমাদের আর্মিরাই পাহাড় কেটে রাস্তা করতে করতে চলেছিলাম। ওখানে ফোনের সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। জানো সৌমিলি, আমি ভাবছিলাম আমার পাগলিটা নিশ্চয়ই খুব ভয় পেয়ে যাবে, হয়তো ভাববে নৈরিত আর বেঁচে নেই। সৌমিলি কোঁকিয়ে উঠে বলতো, তোমার মতো চূড়ান্ত নির্লজ্জ মানুষ আমি আর দেখিনি। তোমার লজ্জা করে না এইভাবে যা মুখে আসতে বলতে?
আমাকে কাঁদিয়ে তোমার বড্ড সুখ, তাই না? সৌমিলি রাগ করতে ভুলে গিয়ে লজ্জা পেয়ে বলতো, কি হচ্ছে, থামবে তুমি? নৈরিত জেদ ধরে বলতো, না, থামবো না। আমার সামনে বরফে ঢাকা পাহাড় সাক্ষী, আমি তোমায় ভালোবাসি। এই কাঁটাতারের বেড়া সাক্ষী, আমি তোমায় ভালোবাসি। দীর্ঘ 1 বছর পরে নৈরিত এসেছিল নিজের বাড়িতে। স্বপ্নের মতো কেটেছিল সৌমিলির ওর ছুটির ওই 20 দিন। নৈরিত সবুজ মাঠের দিকে তাকিয়ে বলেছিল, জানো সৌমিলি, স্বপ্নে সেদিন বাবা এসেছিল। বাবার চোখে গর্ব ছিল। বাবা কাশ্মীরের যে রাস্তা দিয়ে হেঁটেছে 4টে বছর ধরে, সেই রাস্তা দিয়ে আমিও হাঁটছিলাম। প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছিল কেউ একজন খুব কাছে আছে। আমার মাথায় তার হাত রয়েছে সর্বক্ষণ। সৌমিলিকে বুকে জড়িয়ে ধরে নৈরিত বলেছিল, মিস করি, ভীষণ মিস করি তোমাকে। সৌমিলির অবাধ্য নোনতা জলে ভিজে গিয়েছিল নৈরিতের বুকের কাছের শার্টটা। সেদিকে তাকিয়ে নৈরিত খুব শান্ত গলায় বলেছিল, একটু জল বাঁচিয়ে রেখো, সবটা খরচ করো না এখনই। সৌমিলি রেগে গিয়ে বলেছিল, তুমি দিন দিন বড্ড কঠিন হয়ে যাচ্ছ নৈরিত, আমি সেই কলেজ ফেস্টের সন্ধ্যের ছেলেটাকে চাই। সৌমিলি নৈরিতের মাথার দিকে তাকিয়ে বলেছিল, তোমার চুলগুলো কি হলো, এমন বিশ্রী করে কেটেছো কেন? নৈরিত সৌমিলির ঘন রেশমের মতো চুলের মধ্যে আঙুল ডুবিয়ে দিয়ে বলল, অফিসার জানতে চেয়েছিল তোমার প্রেমিকার সব থেকে বেশি পছন্দের জিনিস কি? আমি অনেক ভেবে বললাম আমার মাথার চুল, কারণ এর আগের বার তোমার ঠোঁটে যখন ঠোঁট রেখেছিলাম তখন তুমি ডান হাত দিয়ে আমার চুলগুলো খামচে ধরেছিলে, তাই বুঝলাম এটা তোমার ভীষণ প্রিয়। সৌমিলি লজ্জায় চোখ নামিয়ে বলেছিল, চুপ। নৈরিত মুচকি হেসে বলেছিল, অফিসার বলল, তাহলে তোমার প্রেমিকার সব থেকে প্রিয় জিনিসটা দেশের জন্য বলি দাও। দিয়ে সব চুল কেটে নিল। সৌমিলি বিরক্ত হয়ে বলেছিল, শুধু চুল নয়, গোটা নৈরিতকেই আমার খুব পছন্দের, বলে দিও তোমার অফিসারকে। সৌমিলি লাজুক গলায় বলছিল, আমার মাস্টার্স হয়ে গেলেই মা বিয়ে নিয়ে পাগল করে দেবে, প্লিজ কিছু একটা করো। একটুক্ষণ চিন্তা করে নৈরিত স্বাভাবিক গলায় বলেছিল, আমাকে 1 বছর সময় দিতে হবে সৌমিলি। 1 বছর পরে আমি আর একটু বেশি ছুটি নিতে পারবো। তোমারও মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে, তারপর না হয় তোমার মায়ের কাছে গিয়ে জামাই আদর খেয়ে আসবো। চিন্তা করো না পাগলি, আমি আমার মাকে নিয়ে তোমাদের বাড়ি গিয়ে তোমাকে চেয়ে নিয়ে আসবো নিজের জন্য। নৈরিতের চোখে ভরসা বিশ্বাস এগুলো কোনোদিনই জোর করে খুঁজতে হয়নি সৌমিলিকে, বরং যতবার তাকিয়েছে ততবার ভালোবাসার সাথে সাথে এগুলোও পেয়েছে। তাই নিশ্চিন্ত হয়ে কাঁধে মাথা রেখেছিল সৌমিলি। দ্রুত ছুটি শেষ হয়েছিল নৈরিতের। স্বপ্নের সময়টা বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল। যাওয়ার সময় নৈরিত বলেছিল, আমাকে আরও বেশি করে মিস করো সৌমিলি, আরও অনেক বেশি ভালোবেসো, এত বেশি ভালোবেসো যেন ওই ভালোবাসা নামক অহংকারী শব্দটা লজ্জা পেয়ে বলে, তোর কাছে আমি হেরে গেলাম। সৌমিলির ইচ্ছে করছে নৈরিতকে আঁকড়ে ধরে বলে, প্লিজ যেও না, আমি দেশ বুঝি না, প্রতিশোধ বুঝি না, আমি শুধু তোমাকে চাই। নৈরিত বোধ হয় সৌমিলির চোখের ভাষা বুঝতে পেরেই বলছে, সৈনিকের প্রেমিকারা এমন স্বার্থপর চিন্তা করে না, সৈনিকের প্রেমিকাদের এমন করে কাঁদতে নেই। সৌমিলি নিজেকে শক্ত করে বলেছিল, আর 1টা বছর সময় দিলাম, তারপর আমায় সৈনিকের স্ত্রী করে নাও। প্রেমিকারা একটু দুর্বল হলেও স্ত্রীরা আরও কঠিন হয়। নৈরিত ফিরে গেছে প্রায় মাস 6 হয়ে গেল। রোজই ফোনে বলে, রেডি হও সৌমিলি, আমি কিন্তু ফিরছি, খুব তাড়াতাড়ি তোমাকে নিজের করে নেব। সৌমিলি ভয়ে ভয়ে দিন গুনছে, বাড়িতে কি মেনে নেবে? নৈরিত সিআরপিএফে আছে শুনলেই হয়তো বাবা বলবে, মৃত্যুর সাথে প্রতিক্ষণে পাঞ্জা লড়া ছেলের সাথে আমার মেয়ের জীবন জুড়তে চাই না। সৌমিলি যে নৈরিতকে কথা দিয়েছে অন্য কারুর হবে না, তাই সৌমিলির মুখের যে হাসিটা নৈরিতের সব থেকে বেশি পছন্দের ছিল, সেই হাসিটাই দুশ্চিন্তা করতে করতে শেষ হয়ে গেছে। এখন যেন হাসতেও ভয় করে। টিভির নিউজে বা খবরের কাগজে কোথাও মিলিটারির কফিন দেখলেই বুকের বাম দিকের হৃদযন্ত্রটা মুহূর্তের জন্য থমকে যায়। আতিপাতি করে খুঁজে দেখে নেয়, এটা নৈরিত নয় তো। এই হারিয়ে ফেলার ভয় অনুভূতিটা সৌমিলির চোখে মুখে সব সময় দেখা যায়। টিভির পর্দায় গান স্যালুটের চাকচিক্যের আড়ালে সৌমিলি চোখের সামনে ভেসে ওঠে শহীদের বাড়ির লোকজনের জল শুকিয়ে যাওয়া মুখগুলো,
নিজেকে ওখানে কল্পনা করেই চমকে ওঠে সৌমিলি। তার মধ্যেই মন দিয়ে পড়াশোনাটা করে যাচ্ছে ও। একটা জব ওকে জোগাড় করতেই হবে। বাবার বয়স হচ্ছে, সৌমিলি যদি চাকরি না পায় তাহলে বাবা মায়ের বয়স হলে কে দেখবে? নৈরিত বলেছিল, আমি তো আছি। সৌমিলি অভিমান ঘন গলায় বলেছিল, তুমি দেশের জন্য ভাবছো, আমার মতো সামান্য মানুষ তোমার দৃষ্টিপথে থাকার সুযোগ পায় কতক্ষণ? আনমনে হোয়াটসঅ্যাপটা ঘাঁটতে ঘাঁটতে ভাবছিল সৌমিলি, আজকের ইউনিভার্সিটির কথাটা কি নৈরিতকে বলা উচিত, নাকি অরুণাভ চৌধুরীর কথা মতো চলা উচিত সৌমিলির? নৈরিত বড্ড জেদি, এসব কথা শুনলে আবার হিতে বিপরীত হতে পারে। তাই মনের মধ্যেই চেপে রাখলো অরুণাভ চৌধুরীর দেওয়া প্রস্তাবটা। ইউনিভার্সিটিতে পা দিতেই বিদিশা এসে বলল, তুই তো হট হয়ে গেলি রে, প্রফেসর দুবার নিজে এসে খোঁজ নিয়ে গেছেন তুই এসেছিস কি না। তুই ঢুকলেই যেন পাঠিয়ে দেওয়া হয় ওনার কেবিনে। কাবেরী আর চোখে তাকিয়ে বলল, বাপরে, ভিতরে ভিতরে এত? আমরা ভালো ছেলেদেরকে টার্গেট করি, তুই তো একেবারে প্রফেসরের দিকে। অঢেল টাকা আর ভালো রেজাল্ট দুটোই নিশ্চিন্ত করে ফেললি। ইদানিং দেখছি শান্ত শান্ত মেয়েগুলোই বেশি ছক্কা হাঁকায়। সৌমিলির কান্না পেয়ে যাচ্ছিল, অস্থির লাগছিল। নিজের ব্যাগটা ডেস্কে রেখে চুপচাপ শুনছিল ওদের ব্যঙ্গাত্মক কথাগুলো। ভেতরে ভেতরে গর্জে উঠছিল অরুণাভ চৌধুরীর ব্যবহারে। ইচ্ছে করে ক্লাস শুদ্ধ স্টুডেন্টের সামনে ওকে অপদস্থ করার পন্থা খুঁজে নিয়েছেন ভদ্রলোক। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পরে পায়ে পায়ে এগিয়ে গেল সৌমিলি অরুণাভ চৌধুরীর কেবিনের দিকে। প্রিন্সিপালের ঠিক পাশের রুমেই উনি বসেন। ঢুকতেই এক মুখ হেসে বললেন, তাহলে সৌমিলি রায়, কাল সারা রাত ভেবে কি ঠিক করলে? আমার দেওয়া প্রস্তাবে তুমি নিশ্চয়ই রাজি? জানতাম রাজি হবে, কারণ নিজের ভালো পাগলেও বোঝে। জওয়ানদের প্রাণের দাম আমাদের দেশে ঠিক কতটা সেটা নিশ্চয়ই তোমার অজানা নয়। এরপরেও যদি তুমি আমার কথায় রাজি না হও তাহলে ভাববো তুমি ভীষণ বোকা, আর না হয় পাগল। সৌমিলি ধীর গলায় বলল, আপনার হোমওয়ার্কটা বেশ ভালোই, সে ব্যাপারে সন্দেহ নেই, কিন্তু আপনি এখনও আমার আর নৈরিতের সম্পর্কের গভীরতা সম্পর্কে অজ্ঞ, তাই এ ধরনের কথা বলতে পারছেন। তাহলে শুনে নিন মিস্টার অরুণাভ চৌধুরী, আমি আপনার কথায় সামান্যতম বিচলিত হইনি, আর আপনার কথায় নৈরিতের প্রতি ভালোবাসা আমার কম হয়ে যাবে না। মুখচোরা লাজুক মেয়েটার মুখে এমন স্পষ্ট কথা শুনে একটু বোধহয় ঘাবড়েছেন প্রফেসর, তবুও সামলে নিয়ে বললেন, আবেগে ভাসছো তাই না? বেশ, কাল আরেকবার এসো আমার রুমে, একটা জিনিস দেখাতে চাই তোমায়। সৌমিলি শান্ত স্বরে বলল, আপনারা আমাদের প্রফেসর, আপনাদের কাছ থেকে আর একটু ভদ্র ব্যবহার আশা করি আমরা। আমার ব্যক্তিগত জীবনের খোঁজ খবর নিয়ে আপনার তো কোনো লাভ নেই বলুন। অরুণাভ চৌধুরী একটু হেসে বললেন, নিজের স্বার্থ আছে বলেই খোঁজ নিচ্ছি। 54 বছরের প্রফেসরের দিকে তাকিয়ে গাটা গুলিয়ে উঠল সৌমিলির। নৈরিতের সাথে বিয়েটা ভেঙে দিতে বলার অর্থটা এবারে একটু একটু করে পরিষ্কার হচ্ছে সৌমিলির কাছে। তার মানে কাবেরী বিদিশারা ঠিকই বলেছিল, ব্যাচেলার প্রফেসর এই বয়সে এসে সৌমিলির দিকে হাত বাড়াতে চাইছে। মুখচোরা লাজুক সৌমিলি ইউনিয়নে যাবে না, মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে বলে টাকার জোরে কেস ঠুকতেও যাবে না। তাছাড়া সমাজে নিজের সম্মানের কথা ভেবে চুপ করে থাকবে। এইসব কারণেই বোধ হয় সৌমিলি ওনার ফার্স্ট চয়েস। রুমের বাইরে বেরোতেই দেখলো এক ঝাঁক মুখ, আর ফিস ফিস নয়, রীতিমতো জোর গলায় বলছে, কিরে, কলেজটাকে তো বৃন্দাবন বানিয়ে ফেললি তুই সৌমিলি। বাবার বয়সী প্রফেসরের সাথে খুল্লা প্রেম করছিস। সৌমিলি বিরক্ত গলায় বলল, তোরা একটু বেশি ভাবছিস আমাকে নিয়ে, এতটা না ভাবলেও চলবে। দীপ্তকর একটু লিডার সুলভ গলায় বলল, নষ্টামির প্রতিবাদ করছি, আর ভবিষ্যতেও করব। সৌমিলির মনের মধ্যে তখন অন্য চিন্তা। কেন অরুণাভ চৌধুরী বললেন যে নৈরিতকে একটা ফোন করে বলো ও যদি আর্মির জবটা না ছাড়ে তাহলে আমি তোমায় বিয়ে করব না। দেখি তোমার ভালোবাসার জোর। নৈরিত তোমায় আদৌ ভালোবাসে কি না পরীক্ষা করে দেখো। সৌমিলি জানে
নৈরিত যতই ওকে ভালোবাসুক কিছুতেই আর্মির জব ছাড়বে না। টাকার থেকেও বেশি ওর কাছে ওর বাবার স্মৃতি। তাই বিয়েটা ভেঙে যেতে বাধ্য। নৈরিত হয়তো ঘৃণার চোখে তাকিয়ে বলবে, এই ভালোবাসো তুমি আমায় সৌমিলি? নৈরিত ওর জীবন থেকে চলে গেলে অরুণাভ চৌধুরীর কিসের লাভ? ভদ্রলোক অবশ্য অত্যন্ত নির্লজ্জের মতো বললেন, তোমায় আমার খুব ভালো লাগে সৌমিলি, তাই তোমার জীবনটা শেষ হতে দিতে পারি না। বার তিনেক নৈরিতকে ফোন করেও পেল না সৌমিলি। সেই একই যান্ত্রিক গলায় কেউ বলে গেল, নট রিচেবল। এই সময়গুলো বড্ড অসহায় লাগে সৌমিলির। হোয়াটসঅ্যাপটা খুলে দেখলো লাস্ট সিন দেখাচ্ছে 2 দিন আগে। উফ, সেদিন হোয়াটসঅ্যাপে মিলিটারির সবুজ বাদামি ড্রেস পরে একটা ছবি পাঠিয়েছিল নৈরিত। বেশ কিছুক্ষণ আনমনে ছবিটার দিকে তাকিয়েছিল সৌমিলি। ও জিজ্ঞেস করছিল, বরফের মধ্যে দাঁড়িয়ে আছো, কষ্ট হচ্ছে না? নৈরিত বলেছিল, কষ্ট শব্দটাকে জয় করে নিয়েছি আমরা। ভিতরে ভিতরে অভিমান জমা হচ্ছে সৌমিলির। একটা ছোট্ট মেসেজ করে তো নৈরিত বলে দিতেও পারতো, 2 দিন কথা হবে না। শুধু একটাই কথা, তুমি যেচে দুশ্চিন্তা আর মৃত্যুর আতঙ্ককে ভালোবেসেছ, তাই রেডি থেকো। সৌমিলি জানে ইউনিভার্সিটি তোলপাড় হচ্ছে ওকে নিয়ে, তবুও ও কাল যাবে অরুণাভ চৌধুরীর কেবিনে। ও দেখতে চায় ভদ্রলোক কি দেখাবে ওকে। নৈরিতের ফোন নট রিচেবল পেলেই মনের মধ্যে একটা অদ্ভুত জেদ কাজ করে সৌমিলির। দেখা যাক ভাগ্য ওকে কোথায় নিয়ে যেতে চায়। সারা রাত বারবার চেক করেছে হোয়াটসঅ্যাপ উইন্ডো, যদি একবারও অনলাইন দেখায় নৈরিতকে। রাতের অন্ধকারে দুমড়ে মুচড়ে উঠছিল সৌমিলির বুকটা। বারবার মনে হচ্ছিল কেউ অন্তত এসে বলুক মানুষটা বেঁচে আছে। চায় না সৌমিলির সুখের ঘর সংসার, চাই না ম্যাচিং পর্দা ফ্রিজ, কেউ একবার এসে বলে যাক মানুষটা অন্তত বেঁচে আছে। নির্ঘুম একটা রাত কাটালো সৌমিলি। ক্যালেন্ডারে জানান দিল আজ ভালোবাসার দিন, 14 ফেব্রুয়ারি। গত বছর সকাল সকাল কুরিয়ারে একটা ফুলের বুকে এসেছিল সৌমিলির অ্যাড্রেসে। আজ কি একটা ফোনও আসবে না? আজ ভালোবাসার দিন, তাহলে কাল সারা রাত কিসের দিন ছিল? সৌমিলি সারা রাত ছটপট করেছে বিছানায়, একটা মেসেজের অপেক্ষায়। কালও তো ভালোবাসার প্রতীক্ষাতেই কেটেছে রাত, রোজই তো তাই কাটে। ইউনিভার্সিটির পরিবেশটাও সৌমিলির জন্য বিষাক্ত করে দিয়েছে ওই প্রফেসর। তবুও সামনেই এক্সাম, এ সময় ক্লাস মিস করাটা ঠিক হবে না ভেবেই রেডি হয়ে নিল। ক্লাসে ঢোকার আগেই জটলাটা চোখে পড়ল। সৌমিলির দিকে সকলেই কেমন একটা অদ্ভুত চোখে তাকাচ্ছে, যেন ও কি বিশাল একটা অপরাধ করে ফেলেছে। কারুর দিকে না তাকিয়েই সকলকে অগ্রাহ্য করেই সৌমিলি ঢুকলো অরুণাভ চৌধুরীর রুমে। পিছনে এক ঝাঁক কৌতূহলী দৃষ্টি, কিছু ব্যঙ্গাত্মক হাসি তীরের মতো এসে বিঁধেছিল ওর ক্ষতবিক্ষত দুশ্চিন্তাগ্রস্ত বুকে। অরুণাভ চৌধুরীর চোখ দুটো লাল, দৃষ্টিতে অদ্ভুত বিষণ্ণতা, কেমন যেন উদ্ভ্রান্তের মতো লাগছে ওনাকে। সৌমিলি ঢুকতেই ওর হাতটা আচমকা টেনে ধরে বললেন, ফোন করেছিলে নৈরিতকে? অসহিষ্ণু গলায় বললেন, বলো, ফোন করেছিলে? ফোন করেছিলে? সৌমিলি নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে রাগী গলায় বলল, হ্যাঁ করেছিলাম। আমি ওকে বললাম আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, তুমি আর্মিতেই থাকো। প্রায় চিৎকার করে উঠে অরুণাভ চৌধুরী বলে উঠলেন, নৈরিত তোমার ফোন ধরেছিল? কখন করেছিলে তুমি ফোন? ও নিজে কথা বলেছে তোমার সাথে? সৌমিলির এতক্ষণে চোখে পড়ল স্যারের হাতে একটা অ্যালবাম। সৌমিলি সেদিকে তাকাতেই অ্যালবামটা ওর হাতে ধরিয়ে দিলেন স্যার। একটাই ছেলের ছবি গোটা অ্যালবাম জুড়ে, 2 বছরের থেকে 25 বছরের ছেলেটার ছবি। বিভিন্ন ভঙ্গিমায় হাসছে ছেলেটা, ঠোঁটের হাসিটা, চোখের চাউনিটা ভীষণ চেনা সৌমিলির। সৌমিলি কাতর স্বরে বলল, আপনি কে হন নৈরিতের? ভেঙে পড়া গলায় অরুণাভবাবু বললেন, ও আমার একমাত্র ভাগনা, ওর মুখেই আমি তোমার সব কথা শুনেছিলাম। আমার দিদির আর আমার একমাত্র সম্বল। নিজে বিয়ে করিনি, সন্তান বলতে নৈরিত। জানো সৌমিলি, পড়াশোনায় খুব ভালো ছিল বাবান, বাবাকে তো খুব বেশি পেত না, তাই আমার কাছেই ছিল যত আবদার। MA BA ভর্তি হয়েও মাঝপথে পড়া ছেড়ে চলে গেল ফ্রন্টে বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে। নিজের জীবন বাজি রেখে চলে গেল। আমার দিদিটাও হয়েছে তেমনি জেদি,
মা ছেলে দুজনের কেউই একবারও আমার কথা ভাবলো না। তোমাকেও এতবার বললাম ওকে বলো চাকরি ছেড়ে চলে আসতে, না হলে বিয়ে করব না। তুমিও সেটা শুনলে না সৌমিলি। ভেঙে পড়া গলায় অরুণাভ চৌধুরী বললেন, এই তোমার ভালোবাসা? বাবান যেদিন প্রথম তোমার ছবি দেখিয়েছিল সেদিন খুব খুশি হয়েছিলাম আমি। ভেবেছিলাম অন্তত একজনের কাছে বাধা পড়বে বাবান। আমিই বলেছিলাম আমার ইউনিভার্সিটির স্টুডেন্ট, বেশ আমিই পরিচয় করে নেব আমার বৌমার সাথে। বাবান বলেছিল, এখনই নয় মামা, আর কিছুদিন পরে। তখনই ভেবেছিলাম আমার কথা না শুনলেও ভালোবাসার টানে অন্তত ফিরে আসবে। কিন্তু তুমি কিছুতেই শুনলে না, কিছুতেই নৈরিতকে বললে না এই কথাটা। কাঁদতে কাঁদতে অরুণাভবাবু বলে উঠলেন, আজ 3 দিন ধরে ওকে ফোনে পাচ্ছি না। আমার দিদি তো জামাইবাবু চলে যাবার পর বাহ্যিক অনুভূতি শূন্য একটা মানুষ হয়ে গেছে। এখন যদি বাবানও না ফেরে। কথাটা শেষ করতে না দিয়েই সৌমিলি ডুকরে কেঁদে উঠল। অরুণাভবাবু সৌমিলিকে বুকে জড়িয়ে ধরে বললেন, কেন বললি না রে মা? তোর কথা হয়তো ও শুনতো, একবার তো বলে দেখতে পারতিস। এই সময়েই অরুণাভ চৌধুরীর ফোনটা বেজে উঠল। সৌমিলি তখনও কাঁদছিল ফুঁপিয়ে। অরুণাভবাবুর গলায় আশঙ্কা। কখন হলো? কোথায় দেখাচ্ছে? নিয়তের লিস্ট দিয়েছে, আমায় হোয়াটসঅ্যাপে পাঠাও প্লিজ। ফোনটা টেবিলে রেখে ধপ করে বসে পড়লেন অরুণাভবাবু। সৌমিলি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল, কি হয়েছে? জম্মু কাশ্মীরে আবার জঙ্গি হানা, সেনাদের কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ, নাকি 44 জন মারা গেছেন, কিন্তু নিহতের লিস্টে বোধহয় সবার নাম নেই। সৌমিলির মাথাটা ঝিমঝিম করছিল। পাগলের মতো মাথা ঝাঁকাতে ঝাঁকাতে অরুণাভবাবু বললেন, ওর বাবাও এইভাবেই মারা গিয়েছিল, জানতাম, তাই জীবন নিয়ে খেলতে বারণ করেছিলাম। সৌমিলি থরথর করে কাঁপছে, মনে হচ্ছে জ্ঞান হারাবে। ঠিক সেই সময় বাইরে হট্টগোলটা শোনা গেল, এসব নোংরামি মানছি না, মানব না। ইউনিভার্সিটির পরিবেশ নোংরা করা প্রফেসর নিপাত যাও। সৌমিলির চোখ দিয়ে অবাধ্য জলের ধারা চিবুক ছুঁতে ছুটেছে। বাইরে বেরিয়ে হিমশীতল গলায় সৌমিলি বলল, বাবা মেয়ের সম্পর্কে কোনোদিন দাগ লাগতে পারে না। অরুণাভবাবু আমাকে মেয়ে ডেকেছেন। মুহূর্তে চিৎকারটা ফিসফিস শব্দে পরিণত হলো। অরুণাভবাবু পাগলের মতো ফোন করে যাচ্ছিলেন নৈরিতের নম্বরে। অন্যান্য প্রফেসরেরাও আস্তে আস্তে জেনে গেছেন ঘটনাটা। সবার চোখ মিডিয়ার দিকে। সৌমিলি বাহ্য জ্ঞান শূন্য হয়ে অ্যালবামের পাতা উল্টাচ্ছিল। 3 চাকা সাইকেলের ওপরে ছোট্ট নৈরিত, ঠোঁটের কোণে হাসির রেখা সৌমিলির। ফিস ফিস করে বলল, পাগল, আমি কারুর হব না, ফিরে এসো প্লিজ। অরুণাভবাবু বললেন, সৌমিলি, তোমার ফোনটা বাজছে, ফোনটা ধরো। সৌমিলি যন্ত্রের মতো ফোনটা রিসিভ করলো। ঠোঁটটা থর থর করে কাঁপছে ওর, 2 চোখ দিয়ে অঝরে ঝরছে নোনতা জল। শুধু একটাই কথা উচ্চারণ করলো সৌমিলি, তুমি বেঁচে আছো? ওর হাত থেকে ফোনটা প্রায় ছিনিয়ে নিলেন অরুণাভবাবু। কাঁপা গলায় বললেন, তুই কোথায় বাবান? আমি বেঁচে গেছি মামাই, ওই বাসে আমি ছিলাম না, আর একটু পেছনের বাসে ছিলাম আমি। এখন দাঁড়িয়ে আছি রক্তের মাঝে। আমার 3 বন্ধু ছিল ওই বাসে, আরশাদ আলী, অরিজিৎ বসু, তন্ময় গোমস। আমার বন্ধুরা আর বেঁচে নেই মামাই। অরুণাভবাবু কাঁদতে কাঁদতে বললেন, তুই ফিরে আয় বাবান, ফিরে আয়। অরুণাভবাবুর কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে সৌমিলি বলল, তোমার বন্ধুদের মৃত্যুর বদলা নিয়ে তবেই ফিরো নৈরিত। আমি অপেক্ষা করব, আমি তোমার জন্য অপেক্ষা করব। অরুণাভবাবু ধীর গলায় বললেন, নিজের ভালোবাসাকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারছো? সৌমিলি হিমশীতল গলায় বলল, আমার ভালোবাসা ওখানে লড়ছে বলেই এখানে পালিত হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। সবাই যদি নিজের আঁচলে বেঁধে রাখে নিজের মানুষটাকে, তাহলে তো গোটা দেশটাই সীমান্ত হয়ে যাবে মামাই। মুখে যে যতই কথা বলুক, সীমান্তে গিয়ে গুলির আওয়াজ শোনার মতো শক্তি যে ভগবান সবাইকে দেন না। তাই যারা মৃত্যুর মুখে দাঁড়িয়েও জয় হিন্দ বলতে পারেন, তাদের ঘরে ডেকে নিই কী করে? অরুণাভবাবু সৌমিলির হাতটা ধরে বললেন,
তোর মতো এতটা মনের জোর আমি কেন পাচ্ছি না রে মা। সৌমিলি বলল, দেখো মামাই, এই 3 চাকার ওপরে ছোট্ট নৈরিতকে, হাসিটা দেখো সারল্যে ভরা, চোখটা দেখো, এ হাতে আসেনি মামাই, তুমি দেখো ও জিতবেই।